Let me open that statement. Okay. আচ্ছা। All right. Let's share this page. Look, অনলাইন ক্লাসেস যখন রেগুলারলি আমরা করতাম তখন তো করতে করতে একটা মোটামুটি সেট আপ এসে পড়ছিল। সো অবভিয়াসলি ইট ওয়াজ উই ওয়ার মাচ মোর কমফোর্টেবল, মানে বোথ এন্ডে। আপনাদের জন্য আপনার লেকচার নেওয়াও খুব ইয়া ছিল, মানে মানে শেখাও খুব ইজি ছিল, কমফোর্টেবল ছিল শেষের দিকে, আর আমাদের জন্য লেকচার দেওয়াটাও ইজিয়ার ছিল। বাট এখন আবার নতুন করে শুরু করতে হচ্ছে, যে দেয়ার ওয়াজ এ গ্যাপ। সো প্রথম দিকে প্রথম একটা দুটা ক্লাস হয়তো বা একটু এরকমই হবে, মানে ইউ সি দ্যাট ইজ আ লিটল আনঅর্গানাইজড, সময় নিচ্ছে বেশি আপনাদের, মানে দেয়ার গ্লিচেস। সো মানে ওগুলো নিয়ে বেশি চিন্তা করেন না, আলটিমেটলি ঠিক হয়ে আসবে। আচ্ছা, আমাকে বলেন তো স্যার, দেখতে পারতেছেন কিনা? Yes, sir. আচ্ছা, আমরা Yes, sir. Yes, sir. আইবিএম কোম্পানির একটা কমন সাইজ স্টেটমেন্ট দেখছিলাম, এবং we were trying to do a common size analysis. কমন সাইজ স্টেটমেন্টটা কি একটু রিভাইজ করি, কমন বা একটু রিভিউ করি আমরা। কমন সাইজ স্টেটমেন্ট হচ্ছে বেসিক্যালি এ স্টেটমেন্ট where all the informations are expressed in percentage. A statement where all the information are expressed in percentage. Now percentage express করা মানে হচ্ছে, মানে you are comparing a particular number with another. Sir, can you speak a little bit louder? আরো লাউড? আচ্ছা, আমার কি স্যার কথা শুনতে সমস্যা হচ্ছে আপনাদের? No, sir. না, আমি স্যার। মাইক্রোফোনের কাছে যে কথা বলতেছি, মানে জি আমি স্যার, এখন ঠিক আছে। টু বি ভেরি লাউড। তারপর দেখি একটু কাছে নেই। বাট অনেক সময় হয় কি যে মেবি আপনাদের এন্ডেও সমস্যা থাকতে পারে। এর জন্য যদি মনে করেন সবার এন্ড, মানে একটু ম্যাক্সিমাম এন্ডে সমস্যা থাকলে আমাকে বলবেন, দেন আই উইল ট্রাই টু উদ্ধার করে লগ আউট করে আবার লগ ইন করবো। আচ্ছা, এখন কি ঠিক আছে? একটু বেটার? Yes, sir. আচ্ছা আচ্ছা, ওকে। যেটা বলতেছিলাম, যে কমন সাইজ স্টেটমেন্টস বেসিক্যালি হচ্ছে যে স্টেটমেন্টে প্রত্যেকটা আইটেম আমরা আপনার ইয়া করি, এই পার্সেন্টেজ এক্সপ্রেস করি। দ্য প্রসেস ইজ নোন এজ কমন সাইজিং। আর কেন কমন সাইজিং বলা হয়? বিকজ উই পার্সেন্টেজ এক্সপ্রেস করা মানেই হচ্ছে যে উই হ্যাভ টু কম্পেয়ার ইট উইথ অ্যানাদার নাম্বার, রাইট? এ পার্সেন্টেজ ইজ বেসিক্যালি এ ফ্র্যাকশন, আর ফ্র্যাকশন মানেই হচ্ছে দুইটা নাম্বারের কম্প্যারিজন। তো এখানে আমরা একটা কমন বেঞ্চমার্ক ধরবো প্রত্যেকটা স্টেটমেন্টের জন্য, এবং সেই বেঞ্চমার্কের এগেনস্টে প্রত্যেকটা আইটেমকে কম্পেয়ার করবো, এবং কম্পেয়ার করে পার্সেন্টেজ এক্সপ্রেস করবো। এই জন্য আমরা বলা হয়, এই জন্যই আপনার এই সিস্টেমটাকে বলা হয় কমন সাইজিং। আর কমন সাইজিং করে যে স্টেটমেন্ট তৈরি করা হয় তাকে কমন সাইজ স্টেটমেন্টস বলা হয়। We can have a common size income statement, a common size balance sheet, common size cash flow statement. এটা নিয়ে লাস্ট ক্লাস আলোচনা করছি। তা আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পর্যন্ত যাবো না, আমরা কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট আর কমন সাইজ ব্যালেন্স শিট কিভাবে অ্যানালাইজ করা যায়, করতে হয়, এটা এই পর্যন্ত শিখবো। কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে, অ্যাজ উই নো দ্যাট কমন সাইজিং মানি হচ্ছে একটা কমন বেঞ্চমার্কের এগেনস্টে কম্পেয়ার করা হয়। তো ইনকাম স্টেটমেন্টও দে শুড বি এ কমন বেঞ্চমার্ক, এ কমন ভেরিয়েবল, যেটার এগেনস্টে আমি বাকি প্রত্যেকটা আইটেমকে কম্পেয়ার করব এবং পার্সেন্টেজ এক্সপ্রেস করব। সেম গোলস ফর ব্যালেন্স শিট, যেখানে একটা কমন বেঞ্চমার্ক থাকবে, একটা কমন ভেরিয়েবল থাকবে, যার এগেনস্টে প্রত্যেকটা আইটেমকে আমরা কম্পেয়ার করবো এবং পার্সেন্টেজ এক্সপ্রেস করবো। ইনকাম স্টেটমেন্টের জন্য দ্যাট কমন number, that common variable, that common benchmark is usually sales, আর ব্যালেন্স শিটের জন্য দ্যাট কমন বেঞ্চমার্ক ইজ ইউজুয়ালি টোটাল অ্যাসেটস। আচ্ছা, নাও কমন সাইজিং দুইভাবে করা যায়, এটা আমরা শিখেছি। একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল মানে হচ্ছে যদি আপনি একটা ইয়ারেরটা করেন, বেসিক্যালি একটা লাইন ধরে যেতে থাকেন, আপনার সেলসের এগেনস্টে ওই ইয়ারেরই আপনার অন্যান্য প্রত্যেকটা আইটেমকে কম্পেয়ার করলেন এবং পার্সেন্টেজ এক্সপ্রেস করলেন, দ্যাট ইজ ভার্টিক্যাল অ্যানালিসিস। এবং তারপর যদি অ্যানালাইজ করেন, দ্যাট উইল বি ভার্টিক্যাল অ্যানালিসিস অ্যান্ড ভার্টিক্যাল স্টেটমেন্টস। আর হরিজন্টাল হচ্ছে when you go left and right, তার মানে হচ্ছে বেসিক্যালি you are expressing things throughout of different periods.
আপনার লিস্টে 2010 আছে, তারপর পাশে 2011, তারপর 2012, এভাবে গেলেন। অ্যান্ড ওই ওয়েতে যদি আপনি অ্যানালিসিস করেন, দ্যাট উড বি হরিজন্টাল অ্যানালিসিস। হরিজন্টাল অ্যানালিসিসকে অনেকে আবার পপুলারলি ট্রেন্ড অ্যানালিসিসও বলে থাকে। Actually, it is popularly known as trend analysis. But trend analysis, trend analysis is horizontal analysis. আচ্ছা, now as you can see on your screen, এখানে আপনার আইবিএম এর একটা কমন সাইজ আপনার ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, দিস ইজ এ ক্যাশ ফ্লো, কমন সাইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দেখছেন এখানে প্রত্যেকটা আইটেমকে ওরা কম্পেয়ার করছে, আপনার পার্সেন্টেজ এক্সপ্রেস করছে। সো দিস ইজ, আমরা কিন্তু সোফার লাস্ট ক্লাসে দেখেছিলাম একটা কমন সাইজ ব্যালেন্স শিট, আর এখানে একটা কমন সাইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্টও দেখলেন। আমি আবার একটু ঘুরাই, তাহলে আপনাদেরকে একটু, দিস ইজ হাউ এ কমন সাইজ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট উইল লুক লাইক। এখানে কিন্তু আপনি ইন দিস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যান ইউ ডু ভার্টিক্যাল অ্যানালিসিস? দ্য আনসার ইজ ইয়েস। Would you be able to do horizontal analysis? Again, the answer is Yes. Yes. because you can, as you can see, আপনার পিরিয়ড আফটার পিরিয়ডের ইনফরমেশনও দেওয়া আছে, আবার ভার্টিক্যাল ইনফরমেশনও দেওয়া আছে। আচ্ছা, আমরা দেখি তো ব্যালেন্স শিটটা বের করতে পারি কিনা। এই যে, দিস ইজ হোয়াট উই ওয়ার লুকিং অ্যাট ইন আওয়ার লাস্ট ক্লাস। দেখি এটাকে একটু বড় করা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আমরা মোটামুটি আমরা অ্যাসেট সাইডটা একটু দেখেছি। উই লুকড অ্যাট নাম্বারস, উই লুকড অ্যাট সার্টেন ট্রেন্ডস। দেখেন ক্যাশের ট্রেন্ড খুব বেশি ঊর্ধ্বগামী না। আপনার কারেন্ট অ্যাসেটস, we can see that their current assets are almost 50% of overall assets. Their non-current assets, মানে fixed assets, are almost 60%, এবং খুব বেশি গ্রোথ নাই। আপনার দেখেন 10-এ যা ছিল 11-তে একটু কমে গিয়েছিল, বাট আবার 12-তে গিয়ে আগের জায়গাতে চলে আসছে। তার মানে ওনাদের যে মোস্ট ক্যাশ বার্ন হচ্ছে, বা যদি ওরা লোন নিয়ে থাকে, আমরা রাইট হ্যান্ড সাইডে দেখবো দে আর টেকিং আ লট অফ লোন। সেই লোনের টাকা তারা যে অ্যাসেট কিনতেছে তা না, not necessarily, because look at the right hand side, look at their long-term debt. Long-term debt টা একটা পার্টিকুলার ডেট দেখলাম না আমরা লাস্ট ক্লাস অনেক বেশি। দেখেন they have extremely high আপনার liabilities, 80% liabilities, right? Now 80% liabilities থাকা মানে হচ্ছে যে they took a lot of money as loans. আচ্ছা, তার মানে ক্যাশ আসছে, বাট এই লোনগুলো যে সব সময় তাদের অ্যাসেট কেনার জন্য লাগছে, নট নেসেসারিলি, বিকজ অ্যাসেটে কোনো গ্রোথও নাই। আর তো তাদের নন কারেন্ট অ্যাসেটস কিন্তু আপনি দেখেন এটার মধ্যে এই আপনার প্রপার্টি প্ল্যান্ট কত পার্সেন্ট স্যার ওদের ওভারঅল অ্যাসেটসের? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কত পার্সেন্ট? 11.74%. 11.9 to 12, মানে ইন দ্য রেঞ্জ অফ 12। তার মানে ওদের ওভারঅল অ্যাসেটসের কিন্তু একটা খুব ইনসিগনিফিকেন্ট অংশ হচ্ছে ওভারঅল অ্যাসেটসের একটা ইনসিগনিফিকেন্ট অংশ, এবং ওভারঅল ফিক্সড অ্যাসেটের একটা ইনসিগনিফিকেন্ট অংশ হচ্ছে ইকুইপমেন্টস অ্যান্ড প্রপার্টি অ্যান্ড প্ল্যান্ট। তাহলে মেইনলি দেখেন তো ওদের নন কারেন্ট অ্যাসেটের সবচেয়ে বড় পোর্শনটা কোন অ্যাসেটটা? গুডউইল। সবচেয়ে বড় পোর্শনটা কি? গুডউইল। আচ্ছা, নাও note this down, sir. Goodwill is nothing. Goodwill is not an asset, it's a plug-in variable. যখন আমরা মিলাতে পারি না কোনো কিছু, তখন আমরা গুডউইল ইউজ করি। When you see that there is a mismatch, you cannot, মানে even after multiple reviews, upon multiple reviews, you cannot match your debit and credit side. That is when accountants use this insignificant variable, insignificant account called goodwill. Never, ever, ever consider goodwill as an asset. কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, যেমন আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি কোন এক সময় যে, স্যার, can you give me an example of an intangible asset? Never quote goodwill. Quoting goodwill means that you know very little about finance and business, because goodwill actually is no asset. You cannot quantify goodwill, you cannot see goodwill, you cannot measure goodwill, you cannot use goodwill. It literally is a plug-in variable. So if I ask you, what is the
Give me a few examples of intangible assets, or give me 3 examples of intangible assets. Or if I tell you, give me multiple examples of intangible assets, should you ever code goodwill? No, sir. No. Yes, sir. And যদি একটা কোম্পানির ব্যালেন্স শিটে গুডউইল থেকেও থাকে, প্রায়োরিটি লিস্টে এটা উপরের দিকে থাকবে না সবার নিচে থাকবে? সবার নিচে। Because goodwill, because goodwill, how do you know whether a company has goodwill or not? How do you know whether a company has brand or not? এটা তো মার্কেটে গেলে আপনার যদি কোম্পানি যদি গুডউইল থাকে, যেমন সামওয়ান ওয়াজ আস্কিং মি স্যার, তাহলে গুডউইল না থাকার কোম্পানি গুডউইল থাকতে পারে না, ব্র্যান্ড থাকতে পারে না? থাকবে, এবং সেটা রিফ্লেক্টেড হবে আপনার সেলসে, আপনার সেলস পারফরমেন্সে রিফ্লেক্টেড হবে, সেলস গ্রোথে রিফ্লেক্টেড হবে, আপনার কোম্পানির শেয়ার প্রাইস মার্কেটে যে রিফ্লেক্টেড হবে। ইফ ইউ হ্যাভ গুডউইল, ইফ ইউ হ্যাভ good brand, if you have trust among customers, then investors will buy or spend more money to buy your shares. Investors will pay more money to buy your equity. But আলাদা করে একটা অ্যাসেট দিয়ে আপনার প্লাগ ইন করতে হবে না। গুডউইলটা একমাত্র প্লাগ ইন করে জানেন কোথায় স্যার? ওই মার্জার এন্ড অ্যাকুইজিশনের সময় একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানিকে অ্যাকোয়ার করে, তখন বুক ভ্যালু বাড়ানোর জন্য অনেক সময় গুডউইল দিয়ে দেয়। অনেক লায়াবিলিটিস থাকে, লায়াবিলিটিস গুলোকে মিলানোর জন্য এই পাশে গুডউইল দিয়ে দেয়, দিয়ে পরে মিলায় দেয়, কারণ তখন তো কোম্পানি অ্যাকোয়ার করতেছে, সে তো বুক ভ্যালু ধরে অ্যাকোয়ার করতেছে, সেটা মার্কেট ভ্যালুতে অ্যাকোয়ার করবে না। আমি যদি আজকে যা বলি আমি ই ভ্যালি কিনবো, কথা আমি ই ভ্যালি কি মার্কেটে ট্রেড হচ্ছে? ই ভ্যালি কি পাবলিক লিমিটেড কোম্পানি? Is eValley No, a sir. public? No, No. sir. Can I buy eValley's share? Can I become an owner of eValley by buying shares from the stock exchange? No, Answer sir. is No, sir. so I have to go to eValley's owner, CEO, ম্যানেজিং ডিরেক্টর, বলতে হবে আমি আপনার কোম্পানি কিনবো। তো ও কি করবে? ও ব্যালেন্স শিট বের করবে, বের করে বলবে আমার এত টাকার অ্যাসেট আছে, এত টাকা দেন আমাকে। সো তখন আর কি মানুষ গুডউইল প্লাগ ইন করে, এছাড়া কেউ গুডউইল প্লাগ ইন করে না। ফর এ পাবলিক লিমিটেড কোম্পানি যার শেয়ার মার্কেট ট্রেড হচ্ছে, গুডউইল শুড নট বি অ্যান অ্যাসেট। বাট ইফ ইউ সি গুডউইল ইন এ কোম্পানিজ ব্যালেন্স শিট, তাহলে বুঝতে হবে ও কি করতেছে স্যার, ওই রাইট আর লেফট মেলানোর চেষ্টা করতেছে, মিলতেছে না। আচ্ছা, নাও লেটস সি কেন মিলতেছে না। লুক এট দ্য রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আপনি দেখেন, দে হ্যাভ অ্যাবসার্ড অ্যামাউন্ট অফ হোয়াট? ডেট। 80%, actually 2012 it was almost 85%, মানে 84%, above 84%। তার মানে কি এটা এক্সট্রিমলি লেভার্ড কোম্পানি। সেই তার মানে কি তারা প্রচুর টাকা অলরেডি নিয়ে নিছে, অথবা প্রচুর টাকা তাদের এখনো দেনা আছে মার্কেটে, সেটার জন্যই তারা গুডউইলটা প্লাগ ইন করতে হয়েছে, বিকজ তারা মিলাতে পারতেছিল না, বিকজ দে হ্যাভ টেকেন টু মাচ মানি ফ্রম দ্য মার্কেট অ্যান্ড দে ও এ লট অফ মানি ইন দ্য মার্কেট। আপনি যদি দেখেন তাদের, আমরা যদি লায়াবিলিটিস ব্রেকডাউন করি, প্রত্যেক ধরনের লায়াবিলিটিস দে হ্যাভ। অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকচুয়ালি কম, ডেফার্ড রেভিনিউজ আছে প্রচুর, মানে তারা টাকা অ্যাডভান্স নিয়ে নিছে। বাট ডেফার্ড রেভিনিউ মানে কি স্যার? আচ্ছা, একটা করে আইটেম দেখি। আগে বলে অ্যাকাউন্টস পেয়েবল মানে কি? জাস্ট বাকিতে ক্রয়, রাইট? দে বট সাপ্লাইজ অন ক্রেডিট, এখনো পেমেন্ট করে নাই। ট্যাক্স পেয়েবল মানে কি স্যার? ট্যাক্স এক্সপেন্ডিচার হয়ে গেছে, একটা বছর পার হয়ে গেছে, যখন পেমেন্ট করার কথা ছিল তখন পেমেন্ট করি নাই, তো ওটা পেয়েবল হয়ে গেছে, রাইট? আচ্ছা, অ্যাক্রুড লায়াবিলিটিস মানে কি? অলমোস্ট লাইক অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাক্রুড লায়াবিলিটিস মানে কি বলেন তো কেউ একজন? লায়াবিলিটিস যেটা এখন আপনি আগের বছর ছিল, পে করেন নাই, ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসেন, অ্যাক্রুড হয়ে বসে আছে, ডেফার্ড আর কি, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ ডেফার্ড রেভিনিউস? প্রোডাক্ট এখনো দেয়নি। প্রোডাক্ট সার্ভ, মানে এক্স্যাক্টলি আমি টাকা নিয়ে নিছি, বাট আমি এটাকে এখনো সেলস হিসেবে গণ্য করতে পারছি না। কেন পারছি না? বিকজ আমি প্রোডাক্টটা বা সার্ভিসটা কাস্টমারকে এখনো প্রোভাইড করি নাই। গুড। আচ্ছা, এবার দেখি অন্যান্য কি কি আছে। আপনার নন কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে ডেফার্ড রেভিনিউজ আছে, মানে লং টার্ম কিছু মানে রেভিনিউ আছে, যেটা আপনার লায়াবিলিটিটা দীর্ঘমেয়াদী, একটা বছরের না, মেবি 2-3 বছরের। লং টার্ম ডেট, লোন আছে 20%। পেনশন এন্ড আদার বেনিফিট, মানে কোম্পানি এমপ্লয়িরা কোম্পানির কাছে বেনিফিট পায় কত পার্সেন্ট? 14, 15, 17% টোটাল অ্যাসেটে। তার মানে দেখেন তারা পেনশনের টাকাও ইউজ করছে। আপনার কথাটা বুঝতে পারছেন? হোয়াট দে ডিড? পেনশন লায়াবিলিটি হওয়া মানে কি? কোম্পানি
পেনশনের যে টাকা ছিল সেই টাকাটাও কোম্পানি কি করছে, ইউজ করছে। আর ওই পেনশন অ্যাকাউন্ট কোম্পানির কাছে কত টাকা, কত পার্সেন্ট পায়, অ্যাসেটে কত পার্সেন্ট পায়, 14%, 16% এবং 17%। You know that পেনশনের জন্য they have a separate account, right? Guys, you know this, right? Yes. Yes, sir. sir. সেটা আলাদা অ্যাকাউন্ট, কোম্পানির সাথে সম্পৃক্ত না, কিন্তু ওরা করছে কি পেনশন অ্যাকাউন্ট থেকে টাকা নিছে। তো অবভিয়াসলি তাদের সেই রাইট নাই, বাট তারা কি করছে, ধার নিছে। সো কত এখনো আউটস্ট্যান্ডিং আছে, কত অ্যাসেটের, টোটাল অ্যাসেটের অলমোস্ট 17% আউটস্ট্যান্ডিং আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার একটা আইটেম আছে, আপনি দেখেন নিচে, এটা একটু বোঝার চেষ্টা করেন, আর আমাকে একটা মিনিট দেন। নিচে যান, স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনটা পুরোটুক পড়েন। যে পার্টটা বুঝবেন না এটা একটু নিজেরা বোঝার চেষ্টা করেন, গুগল করেন, তারপর আমরা আলোচনা করতেছি। ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা বোঝা ঠিক মতন। গো থ্রু দ্য স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন, 1 2 3 4 চারটা পার্ট আছে, চারটা অ্যাকাউন্ট আছে, চারটা অ্যাকাউন্ট আপনি দেখেন পুরোপুরি সবগুলা ওয়ান বাই ওয়ান। অলরাইট, দেখছেন? আচ্ছা, এখন একটা একটা করে আমরা শুরু করি। মনোযোগ দিয়ে শুনবেন স্যার, জিনিসগুলো খুব ইজি, আবার খুব ইজিও না। হ্যাঁ, আমাকে বলেন তো স্যার, কেউ একজন মাইক্রোফোন অন করে, এই যে পার্টটা, স্টক হোল্ডার্স ইকুইটি পার্টটা, এটা কি রিপ্রেজেন্ট করে? হোয়াট ইজ ইট রিপ্রেজেন্টিং? ওয়ান বাই ওয়ান, হ্যাঁ, একজন মাইক্রোফোন অন করেন, বলেন। Sir, ownership. ওনারশিপ। Yes, আচ্ছা, sir. ওনারশিপ মানে ওনারশিপের কোন পোর্শনটা রিপ্রেজেন্ট করতেছে? বিকজ এখানে তো লেখা নাই যে ওনাদের নাম লেখা নাই, ওনাদের প্রোফাইল নেই, ওনারা কে কতটুকু আপনার Sir, the money they have. Sir, the net worth. তাদের নেটওয়ার্থ। ভেরি গুড। তার মানে এখন তাদের নেটওয়ার্থ মানে ওনাদের নেটওয়ার্থ। আচ্ছা, ওনাদের নেটওয়ার্থ কি কি রিপ্রেজেন্ট করবে? আসলে ওনাদের নেটওয়ার্থ না, বিকজ নেটওয়ার্থ টু দেয়ার অ্যাসেটস, বেসিক্যালি দ্য অ্যাসেটস দ্যাট দে ওন, রাইট? নেটওয়ার্থ না, আমি এটা বলতে পারি ওনাদের টোটাল ইনভেস্টমেন্ট। আপনি কথা বুঝতে পারছেন?
আমরা Yes, sir. একটু স্পেসিফিক্যালি বলি। নেট ওয়ার্থ হচ্ছে যে আমার এখন এই মুহূর্তে আমার মূল্য কত। আমার মূল্য কত ডিপেন্ড করবে আমার কি পরিমাণ সম্পদ আছে সেটার উপর। তো আমার লেটস সে এই মুহূর্তে আমার যা সম্পদ আছে সেটার মার্কেট ভ্যালু কুড বি 100 কোটি টাকা, বাট ইট ডাজ নট নেসেসারিলি মিন আই ইনভেস্টেড 100 কোটি টাকা টু হ্যাভ অ্যাসেটস ওয়ার্থ 100 কোটি টাকা, রাইট? এটাকে আমি কি ক্লিয়ার? আমি কি বোঝাতে পারতেছি? Yes, sir. আচ্ছা, এটা কিন্তু নর্মাল শুধু কোম্পানি না, ব্যক্তিগত জীবনেও প্রযোজ্য। আমার আজকে কেউ যদি জিজ্ঞেস করে যে তাসকিন সাকিব আপনার নেট ওয়ার্থ কি, তাহলে আমি কি দেখবো? আমি দেখবো হচ্ছে আমার যা যা সম্পদ আছে সবগুলার এই মুহূর্তে মার্কেট ভ্যালু যোগ করব, আমার যে ইনকাম আছে ক্যাশ আছে সেটাকে যোগ করে বলবো আমার এই মুহূর্তে নেটওয়ার্থ কথা এত টাকা, এই অ্যামাউন্ট। সো একটা কোম্পানির জন্য একটা পার্টিকুলার কোম্পানিতে একটা মালিকের নেটওয়ার্থ উড বি দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেটস মাইনাস অবভিয়াসলি দ্য লাইবিলিটিস, বিকজ লাইবিলিটি সে ক্লেম করতে পারে না। এই কোম্পানিতে কিন্তু সে মালিকরা খুব ভালো অবস্থায় নাই, বিকজ অ্যাসেট যা আছে তার কিন্তু কত পার্সেন্ট মালিক ক্লেম করতে পারবে না বলেন তো? Almost 80%, sir. অলমোস্ট 80%। গাইজ আপনারা কিন্তু কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু there are important things hiding, so you guys have to be very careful that you don't miss anything when we discuss and when we go through all these points. আচ্ছা গেল এটা, গুড। So because it's a highly levered company, that's why আপনি দেখবেন এক্সট্রিমলি লেভার্ড কোম্পানিতে বা হাইলি লেভার্ড কোম্পানিতে ওনাররা ইনভেস্ট করতে চায় না। আরো যে কারণে ইনভেস্ট করতে চায় না সেটা হচ্ছে যে ইফ ইউ আর হাইলি extremely levered, then what happens is that ওই লেভারেজের যে রিস্কটা, লোন নেওয়ার যে রিস্কটা, সেটা পাস অন করে কার উপর? মালিকের উপর। সো মালিকের রিস্ক বাড়তে থাকে না। ওই অনুপাতে যদি ইনকাম না বাড়ে তাহলে মালিকরা কখনোই চাবে না ওরকম লেভার্ড কোম্পানিতে ইনভেস্ট করতে। এনিওয়েজ ওটা এই আলোচনা আমরা অনেক করব, সমস্যা নেই। লেটস গেট ব্যাক টু স্টক হোল্ডার্স ইকুইটি। তো স্টক হোল্ডার্স ইকুইটি পারলে আপনি লিখে রাখেন খাতার মধ্যে, রিপ্রেজেন্টস ওনার্স ইনভেস্টমেন্ট। Stockholders' equity represents owner's investment, total investment. Now my question is, মনোযোগ দিয়ে শুনবেন, my question is, why owner's investment retained earnings যোগ করা হয়েছে? Someone raise your hand and then explain. কমন স্টক কি রিপ্রেজেন্ট করে? কি পরিমাণ শেয়ার মালিকরা কিনছে, কত টাকা মানে খরচ করছে শেয়ার কেনার জন্য। তো টোটাল অ্যাসেটের 40% যে মূল্য, টোটাল অ্যাসেট যদি 100 টাকা হয়ে থাকে তাহলে 40 টাকা মূল্যের শেয়ার মালিকরা কিনছে। গুড। নাও দেখো কমন স্টকটা হচ্ছে কি টাকা কি পরিমাণ শেয়ার কিনছে মালিকরা, কত টাকার মূল্যের, কত টাকা খরচ করছে শেয়ার কেনার জন্য। নাও দ্য কোয়েশ্চেন ইজ, what is retained earnings and why is retained earnings part of owner's investment account? Sir, কারণ রিটেইনড আর্নিংসটা ডিভিডেন্ড থেকে আসছে এই জন্য। নো, ডিভিডেন্ড থেকে আসে না। আপনার শুরু করছিলেন ঠিক আছে, কে বলবে? প্রফিট থেকে আসছে। আচ্ছা, প্রফিট থেকে আসলে এটা প্রফিটের একটা পার্ট স্যার ডিভিডেন্ড, সো স্যার বাকি যেই পার্টটা থাকে এটা তো ওনার্সেরই থাকে। আরেকটু ক্লিয়ারলি বলেন, কোন প্রফিট কিন্তু কোম্পানির একটা প্রফিট আছে, প্রোডাক্টের একটা প্রফিট আছে। প্রোডাক্টের প্রফিট হচ্ছে গ্রস প্রফিট, যে প্রফিটটা ডিরেক্টলি প্রোডাক্ট থেকে আসে। কোম্পানির প্রফিট হচ্ছে অপারেটিং প্রফিট, ইবিআইটি, নেট প্রফিট। প্রফিট স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই ফাইলটা দেখতে হবে, ওই যে ফাইলটা। হ্যাঁ, আপনি আমার কথাটা বুঝতে পারছেন? কোম্পানি কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে, এই জিনিসগুলো লিখে রাখেন, নোট ডাউন করে রাখেন, খুব ইম্পর্টেন্ট। এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট প্রফিট? তা আপনি কোন প্রফিটটা কোড করবেন ইনকাম স্টেটমেন্ট থেকে? গ্রস, অপারেটিং না নেট প্রফিট, কোনটা কোড করবেন? গ্রস প্রফিট, বিকজ ওইটা হচ্ছে ডিরেক্ট প্রোডাক্টের প্রফিট। হাউ মাচ প্রফিট ইজ কন্ট্রিবিউটেড বাই দ্য প্রোডাক্ট। তারপর কেউ যদি জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনাদের কোম্পানির প্রফিট কত? নেভার কোট নেট প্রফিট। কোটিং নেট প্রফিট অ্যাজ কোম্পানিজ প্রফিট মিনস দ্যাট আপনার নলেজের মধ্যে ওই লেভেল পর্যন্ত যান নাই আপনি। কোম্পানির প্রফিট ইজ অপারেটিং প্রফিট। কোম্পানির প্রফিট ইজ অপারেটিং প্রফিট, বিকজ কোম্পানি তার নিজস্ব অব্লিগেশন ফুলফিল করার পরে ওই প্রফিটটা ক্যালকুলেট করে, দেন দে পে লোনের ইন্টারেস্ট, তারপর গভর্নমেন্টকে ট্যাক্স, তারপর যে প্রফিটটা থাকে এটা কোম্পানি জেনারেট করতেছে, বাট ফর হুম? ফর দ্য শেয়ার হোল্ডার্স, ফর দ্য ওনার্স অফ দ্য কোম্পানি। সো নেট প্রফিটটা মালিকদের টাকা।
মালিকদের টেক হোম মানি, মানে তারা ইচ্ছা করে পুরোটুকু নিয়ে যেতে পারে। সো ওই টাকাটার একটা অংশ মালিকরা নিয়ে যায়, যেটা নিয়ে যায় এটাকে আমরা লভ্যাংশ বলি বাংলায়, ইংলিশে বলি ডিভিডেন্ড। আর একটা অংশ তারা ইচ্ছা করলে কোম্পানিতে রেখে দিতে পারে, কোম্পানির ফার্দার এক্সপ্যানশন এবং ইমপ্রুভমেন্টের জন্য, কোম্পানি ইনভেস্টমেন্ট পারপাসে। এটা ইনভেস্টমেন্ট অপারেশনাল হতে পারে, এই ইনভেস্টমেন্টটা আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে ইন অ্যাসেটস, হোয়াট এভার দ্য কেস ইজ, কোম্পানিতে টাকাটা রেখে দিল, এবং এটাকে আমরা অ্যাকাউন্টিং এর টার্মসে কি বলি, রিটেইনড আর্নিংস অথবা রিইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। রিইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আপনি কথাটা বুঝতে পারছেন? নাও এই যে রিটেইনড আর্নিংস এর রিইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এটা তো মালিকদের টাকা থেকে আসতেছে, মালিকদের প্রফিট থেকে আসতেছে। সো কোম্পানি এটাকে রেকগনাইজ করবে অ্যাজ ওনার্স ইনভেস্টমেন্ট, যেহেতু মালিকরা তাদের প্রফিটের অংশ, তাদেরই টাকা, মালিকদের প্রফিট মানে কি, মালিকেরই টাকা, এটা সে টাকার থেকে একটা অংশ সে কোম্পানিকে রিটেন করার সুযোগ করে দিচ্ছে। সো অ্যাজ ইফ এটা মালিক টাকাটা নিয়ে আবার তার পকেট থেকে ধরে ইনভেস্ট করলো। সো এটা বেসিক্যালি মালিকদেরই ইনভেস্টমেন্টের টাকা। সো যদি কোনো টাকা রিটেইন করা হয়, রিইনভেস্ট করা হয়, সেটা ওনার্স ইকুইটিতে অ্যাড হবে, বিকজ এটা ওনার্স ইনভেস্টমেন্টের একটা অংশ। ঠিক আছে, ক্লিয়ার? এটা নিয়ে আমি আশা করি আর কখনো আপনাদের কোনো কনফিউশন থাকবে না। ইউ গাইস হ্যাভ গুড ক্ল্যারিটি। নাও কামস দিস weird thing called treasury stock. এটা আবার কি? আচ্ছা, বাই দ্য ওয়ে দেখেন, কোম্পানি যে রিটেন আর্নিংস এর অ্যামাউন্টটা, সেটা অ্যাসেটের কত পার্সেন্ট স্যার? অ্যাসেটের অলমোস্ট অ্যাসেটের সমান, রাইট? তার মানে কি, নেট প্রফিটটা অ্যাসেট যে পরিমাণ আছে তার চেয়ে বেশি নেট প্রফিট ছিল, তার মানে কি সেলস আরো অনেক বেশি হবে, রাইট স্যার? Yes, sir. হ্যাঁ। তো এইটা কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে সাধারণত আপনার প্রত্যেকটা কোম্পানি চায় তাদের সেলসের অ্যামাউন্টটা অ্যাসেটের অ্যামাউন্টের চেয়ে বেশি হোক না কম হোক, মাচ হায়ার হোক। তারা যদি লেসে, যদি আমার অ্যাসেট থাকে 1 কোটি টাকার, আমার সেলস হবে 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি। সো যত বেশি সেলস আপনার অ্যাসেটের চেয়ে বেশি, আপনার সেলস টার্নওভার বা অ্যাসেট ইউটিলাইজেশন তত ওই অনুপাতে বেশি। অবভিয়াসলি ওই লেভেলে টার্নওভার নাম্বার হিট করতে সময় লাগে, বিকজ আপনি তো ফার্স্টে অ্যাসেট দিয়ে শুরু করবেন, তারপর টুক করে সেলস আসা শুরু করবে, আস্তে আস্তে সেলস বৃদ্ধি পাবে, এবং একটা পর্যায়ে প্রথম দিকে যেটা হয়, 1 ইউনিট সেলস বাড়ানোর জন্য 1 ইউনিট অ্যাসেট বাড়াতে লাগে, 1 ইউনিট সেলস বাড়ানোর জন্য 1 ইউনিট অ্যাসেট বাড়াতে হয়। পরবর্তী যেটা হয়, ইউ স্টার্ট রিচিং এ স্কেল, যে স্কেলটাকে আপনি লেভারেজ করে ইউ ক্যান ইনক্রিজ সেলস উইদাউট হ্যাভিং টু ইনক্রিজ অ্যাসেটস। আপনি কি আমার কথাটা বুঝতে পারতেছেন? একটা পর্যায়ে পরে ওয়ান্স ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লেভারেজ ইউর অপারেশনস, আপনি যখন আপনার অপারেশনসকে লেভারেজ করতে পারবেন, তখন আপনি সেলস বাড়াতে পারবেন উইদাউট হ্যাভিং টু ইনক্রিজ অ্যাসেটস। তখনই কি হবে, অ্যাসেটস টার্নওভার রেশিও বাড়বে না কমবে? বিকজ অ্যাসেট টার্নওভার ইকুয়ালস টু কি, সেলস ডিভাইডেড বাই অ্যাসেটস। অ্যাসেট টার্নওভার মানে অ্যাসেট ইউটিলাইজেশন, মানে হাউ ওয়েল ইউ আর ইউটিলাইজিং ইউর অ্যাসেটস। সো এটা রেশিওটা কি স্যার, উপরে সেলস নিচে অ্যাসেটস। সো সেলস কখন বৃদ্ধি পাবে, গ্যাপটা কখন বাড়বে অ্যাসেট থেকে, যদি আপনার অ্যাসেটকে, আপনার সেলস বাড়তেছে বাট ওই অনুপাতে অ্যাসেট না বাড়াতে হয়। মানে কথাটা বুঝতে পারছেন? এনিওয়ান? ইয়েস স্যার। আচ্ছা, সো অ্যাসেটের অনুপাতে অ্যাসেট সেলস বাড়তেছে বাট ওই অনুপাতে অ্যাসেট বাড়তেছে না, এটা কখনোই সম্ভব যখন আপনি ওই স্কেলটা রিচ করবেন, যে আমাকে সেলস বাড়ানোর জন্য ফার্দার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না, আপনি আপনার বর্তমান অ্যাসেটগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছেন, এবং উইথ থ্রু আউট ইউর এফিশিয়েন্ট অপারেশনস ইউ আর লেভারেজিং ইউর অপারেশনস অ্যান্ড ইউ হ্যাভ রিচ দ্যাট ইকোনমিজ অফ স্কেল স্টেট কন্ডিশন সিচুয়েশন, যেটাকে আপনি ইউজ করে ভর করে আপনার সেলস বাড়াচ্ছেন উইদাউট হ্যাভিং টু ইনভেস্ট মোর। আচ্ছা, সো এটা একটা বিষয়, সবসময় এটা মাথায় রাখবেন। নাও কামস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, ট্রেজারি স্টক, and it's a negative number, negative amount. Now you guys tell me, what is this? Sir, the repurchased stock. Repurchased stock. Can you please elaborate this in more details so that the entire class can understand? স্যার, মার্কেটে যে পরিমাণে স্টক আছে তার যদি কিছু একটা মানে একটা পার্সেন্টেজ কিনে নেওয়া হয়। শুধু মার্কেট না, মানে এনি, মানে যে আউটস্ট্যান্ডিং স্টক স্যার, যেটা আপনার আউটস্ট্যান্ডিং শেয়ারের মধ্যে কি শুধু মার্কেটে ট্রেডেড শেয়ার আছে? শুধু তা না, স্যার। ওনারদের যে শেয়ারগুলো আছে, ফাউন্ডার মেম্বারদের, তারপর কিছু প্রাইভেট ইনভেস্টর থাকে, এদের যে শেয়ারগুলো আছে সেগুলো, মানে সব মিলিয়ে, মানে মোট কথা যতগুলো শেয়ার ইস্যু করা হয়েছে সবগুলাই আর কি।
আচ্ছা গুড, তারপর কন্টিনিউ। আউটস্ট্যান্ডিং শেয়ারের যদি একটা পার্সেন্টেজ কিনে নেওয়া হয়, মানে কোম্পানি যদি কিনে নেয়, তাহলে সেটা হবে ট্রেজারি স্টক। তো সেই অ্যামাউন্টটা ফাইন, তাহলে ট্রেজারি স্টক রিপ্রেজেন্টস শেয়ার রিপারচেস অ্যামাউন্ট। তার মানে আমি যদি 10টা শেয়ার রিপারচেস করি কোনো বছরে, তাহলে আমার ট্রেজারি স্টকের অ্যামাউন্ট ওই বছরে কত হবে? 10টা শেয়ার, রাইট? ইয়েস স্যার। আমি 20টা শেয়ার বাইব্যাক করি, মানে আমি মানে কি, মানে কোম্পানি যদি 20টা শেয়ার বাইব্যাক করে, তাহলে ট্রেজারি স্টকের অ্যামাউন্ট কি হবে ওই বছর? 20 শেয়ারস। যদি এটা কোনো কোম্পানি কোনো বছর 100টা শেয়ার, লেটস সে আউটস্ট্যান্ডিং শেয়ার আছে 1000, তারা 100টা শেয়ার বাইব্যাক করলো, তাহলে ওই বছর কোম্পানির আপনার ট্রেজারি স্টকের অ্যামাউন্ট হবে কি? 100 শেয়ারস। আচ্ছা গুড, ফাইন, বুঝলাম। আচ্ছা আমাকে এখন বলেন তো স্যার, শেয়ার বাইব্যাক কোম্পানি কেন করে? আর ওটা বাইব্যাক করলে ওই শেয়ারটাকে আর আউটস্ট্যান্ডিং থাকে? না স্যার। Sir, Guys, sometimes when the stock price is falling in the market, তখন হচ্ছে companies ওদের share গুলো buyback করে নেয় so that the price doesn't fall that steeper. is that the only reason of buying back shares? Price আপনার তো স্টক আপনার ইয়াও করতে পারে, তারা তো আপনার রিভার্স স্প্লিটও করতে পারে। why do they have to buy back shares? ধরেন একটা কোম্পানির 1000 শেয়ার আছে, if they buy back 100 shares, how would it impact the share price? And why would it impact the share price? ইম্প্যাক্ট করতে পারে, বাট আমাকে এক্সপ্লেনেশনটা বলতে হবে। ধরলাম ইম্প্যাক্ট করবে, বাট হাউ? স্যার, কোম্পানি ভ্যালু সেম থাকে বাট নাম্বার অফ স্টকস আউটস্ট্যান্ডিং দিয়ে তো ডিভাইড করি আমরা, তো ওইটা কমে যায়, তো ভ্যালু বেড়ে যায় স্যার পার স্টকের। মানে একটা সেকেন্ড, কি প্রেজেন্ট করতেছে? আমি প্রেজেন্ট করতেছি ওয়ার্ড ডকুমেন্ট, আসলো কি দেখেন, চিন্তা করে দেখেন। সরি, আচ্ছা হ্যাঁ এখন ঠিক আছে। কিভাবে ভ্যালুর সাথে, হাউ ইজ দ্যাট? এটা আপনার একটা শেয়ারের ভ্যালু, তো মার্কেট, আপনি তো যেটা বললেন দ্যাট ইজ মার্কেট ক্যাপ। তো মার্কেট ক্যাপ ক্যাপিটালাইজেশন আপনার শেয়ার আউটস্ট্যান্ডিং ডিভাইড করলে আপনি একটা শেয়ারের প্রাইস পাবেন। সো এই পুরো টোটাল মার্কেট ক্যাপ তো স্যার একটা শেয়ারের প্রাইসের উপর নির্ভর করে। তো শেয়ারের প্রাইস, আউটস্ট্যান্ডিং নাম্বার অফ শেয়ারস কমাই দিলে শেয়ারের প্রাইস বাড়বে, এটা কিভাবে সম্ভব? আপনি কি জিনিস কাকে ডিভাইড করবেন ভ্যালু দিয়ে? আপনি কাছাকাছি গেছেন, আপনি একটু চিন্তা করেন আপনারা। ইটস অ্যাবাউট ইনকাম, রাইট? ধরেন আপনার যে কোনো জিনিসের ভ্যালু comes from any asset's ability to generate returns. A value of a cup of coffee, is derived from what? Return of coffee, right? Which is, let's say, caffeine content, the taste, etc., etc. A value of a land would be what? The cash flow you can generate, returns you can generate from the land. So আপনি একটা হিসাব করেন তো স্যার, ধরেন একটা জমির দাম যখন হিসাব করে, এই একটা জমির প্রাইস কত হবে, আর কিভাবে হিসাব করে লিখে দিলাম। হ্যাঁ, গিভ মি অ্যান এক্সাম্পল, ওরা কিভাবে হিসাব করবে? ধরেন এটা রেসিডেন্সিয়াল ল্যান্ড, কমার্শিয়াল না, রেসিডেন্সিয়াল ল্যান্ড, কিভাবে হিসাব করবে বলেন দেখি? স্যার জমিটা যে এরিয়ায় অবস্থিত এবং ইম্পর্টেন্ট যে প্লেসগুলো, সেগুলো কত টাকা আছে জমিটা থেকে। Sir, market demand এর উপরে।
But লোকেশন। মার্কেট ডিমান্ডটা কোয়ান্টিফাই করে কিভাবে, সেখানেই তো আমি যাচ্ছি। আপনার কনসেপ্ট কি আছে? নাও ইউ টেল মি দ্য টেকনিক। স্যার ওই প্লেসটাতে কতজন ল্যান্ডটা কিনতে চাচ্ছে অর না, স্যার এক কাঠার দাম কত বা এরিয়াটা কত, কত কাঠা কিনতে চাচ্ছে? তো এক কাঠার দাম যদি হয় 10 লাখ, তাহলে 10 কাঠা যদি এরিয়া হয় কিভাবে আসবেন? How do you reach to that 10 লাখ? Someone has to reach to that first, to that 10 lakh. স্যার সেই স্যার জমিটা যদি ফিউচার ভাড়া রিটার্ন দেওয়া হয় কত আসবে স্যার তাহলে- ওভার দ্য পিরিয়ড অফ টাইম? হ্যাঁ, স্যার ওইটাকে return ডিসকাউন্টেড করতে করব প্রেজেন্ট ভ্যালু। over the period of time কি পরিমাণ রিটার্ন আসবে, গুড, ফ্রম দ্য পিস অফ ল্যান্ড। তো একটা জমি থেকে রিটার্ন কিভাবে কোয়ান্টিফাই করতে পারে? লেটস আমি আপনাকে দায়িত্ব দিলাম যে কোয়ান্টিফাই দ্য রিটার্ন অফ মাই ল্যান্ড এন্ড গিভ মি অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য ভ্যালু। স্যার জমিটাতে যদি একটা বাড়ি বানানো হয় তাহলে Very সেটা থেকে কি পরিমাণ ভেরি গুড। বাড়ি বানানো হয়, সেখান থেকে আমি কি পরিমাণ কি পাবো? ভাড়া, রিটার্ন স্যার? জি স্যার। রেন্ট। ভাড়া পেলাম, বা আমি যদি ফ্ল্যাট বিক্রি করি, কথায় কথায়, হ্যাঁ, বিক্রি করার ক্ষেত্রে আপনাকে আগে দেখতে ওই ভাড়াই দেখতে হবে, মানে রিটার্ন রিকারিং ক্যাশ ফ্লো দেখতে হবে। সেটা আপনি কতদিন পর্যন্ত ইনকাম করতে পারবেন, কত বছরের জন্য আপনার জমিটা আপনি ইউজ করতে পারবেন। একটা পর্যায়ে পরে আপনাকে বিল্ডিং আবার ভাঙতে হবে, নতুন করে বিল্ডিং রেনোভেট করতে হবে, ওগুলা তখন আবার ওই সময় আবার নেগেটিভ ক্যাশ ফ্লো হবে। প্রত্যেকটা ভাড়া হবে পজিটিভ ক্যাশ ফ্লোস, আবার মাঝে মাঝে কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, সেগুলো নেগেটিভ ক্যাশ ফ্লোস হবে। এভাবে করে 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 লেস আপনি 100 বছরের ক্যাশ ফ্লো ফোরকাস্ট করবেন, করে এখান থেকে এটাকে ডিসকাউন্ট করবেন, করে দেখবেন যে এই মুহূর্তে এটা ভ্যালু কত। এভাবেই করে সবাই। কমার্শিয়াল ল্যান্ডের দাম, জমির দাম কেন বেশি হয়? বিকজ ওখানে আপনি কমার্শিয়াল প্রপার্টি তৈরি করতে পারবেন, কমার্শিয়াল পারপাসে ভাড়া দিতে পারবেন, যেগুলো ভাড়া রেসিডেন্সিয়ালের চেয়ে বেশি। আর হয়তো বা বিল্ডিং আপনি 5 তলার জায়গায় 10 তলা করতে পারবেন, গভর্নমেন্ট অ্যালাউ করে, এক্সেট্রা এক্সেট্রা। তার মানে এভরিথিং ডিপেন্ডস অন হোয়াট? ক্যাশ ফ্লোস, রাইট? দ্য পসিবল, দ্য প্রবাবল রিটার্ন ফ্রম অ্যান অ্যাসেট। নাও আমি একটা শেয়ারের প্রাইস বেশি হবে না কম হবে ডিপেন্ড করবে আমি শেয়ার থেকে কি পরিমাণ ইনকাম করতে পারতেছি। তো লেটস একটা কোম্পানির নেট প্রফিট হচ্ছে 1000 টাকা, আর শেয়ারস আউটস্ট্যান্ডিং আছে হচ্ছে 100টা, তাহলে এক একটা শেয়ারের ওই বছরের আর্নিংস কত ছিল? আর্নিংস পার শেয়ার কত ছিল? 10 স্যার। 1000 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু হচ্ছে 10। নাও আমি যদি শেয়ার হোল্ডার 100 জনের জায়গায় দিলাম 10টা শেয়ার বাইব্যাক করি, বাইব্যাক 10 শেয়ারস, তাহলে এখন শেয়ার আউটস্ট্যান্ডিং থাকবে কত? 90টা স্যার। 90 শেয়ারস। এখন কি আগের মতো 100টা শেয়ার আউটস্ট্যান্ডিং আছে? না স্যার। বাই দ্য ওয়ে, কিপ দিস ইন মাইন্ড। এই যে বাইব্যাক করলাম 10টা বাইব্যাক করার কারণে আগের থেকে শেয়ার কমে গেল কত? আউটস্ট্যান্ডিং 10টা। এখন আউটস্ট্যান্ডিং কতগুলো হবে? 90। আচ্ছা, এখন কি বুঝতে পারতেছেন কেন ট্রেজারি স্টকের অ্যাকাউন্টটা নেগেটিভ? এখন Yes, sir. একটু আমি আবার এখানে যাই, এখন আমাকে বলেন তো একজন কেউ স্যার, আবার যাই এখানে, হ্যাঁ, এই দেখেন, এখন আমাকে বলেন তো কেন ট্রেজারি স্টকের প্রত্যেকটা নাম্বার নেগেটিভ? এই যে -84, -95, -103 কেন নেগেটিভ বলেন তো স্যার? নেগেটিভ কেন? ওই কনসেপ্টটা আসেন, যে কনসেপ্টটা স্যার আলোচনা করলাম। আউটস্ট্যান্ডিং শেয়ার কমে যাচ্ছে এজন্য। আউটস্ট্যান্ডিং শেয়ার, কারণ এই ট্রেজারি স্টক রিপ্রেজেন্ট করে কোন নাম্বারটা, 90 না 10? 90। ও, ট্রেজারি স্টক রিপ্রেজেন্ট করে আপনি কয়টা শেয়ার বাইব্যাক করতেছেন? 10 রিপ্রেজেন্ট 10, sir. করতে ট্রেজারি স্টক। এতক্ষণ কি বুঝাইলাম আপনাদের? এখন 90 বলতেছেন। তো আপনি 10টা শেয়ার বাইব্যাক করছেন, তো 10টা শেয়ার কোম্পানি থেকে চলে যাচ্ছে, রাইট অর রং? ইয়েস স্যার। নতুন শেয়ার আপনি কতটুকু শেয়ার আছে? এই 90, এখন শেয়ার কয়টা আছে? 100টা না 90টা? 90টা, স্যার। 90টা। তো 90 ক্যালকুলেট করতে হলে আপনাকে 100টা থেকে 10টা মাইনাস করতে হবে না? জি, স্যার। এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই ট্রেজারি স্টক নেগেটিভ অ্যাকাউন্টস। ট্রেজারি স্টকের নাম্বারটা হচ্ছে কি? 10।
আর 10 টাকা যদি আপনি মাইনাস না করেন তাহলে কি আপনি 90 বের করতে পারবেন? নো স্যার। এক্স্যাক্টলি, সেইটার জন্যই ট্রেজারি স্টকের অ্যাকাউন্টগুলো কি নেগেটিভ। এখন আমরা ট্রেজারি স্টক নেগেটিভ রাখা মানে হচ্ছে আমার টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি তাহলে বাই দ্যাট অ্যামাউন্ট কি হবে? কমে আসবে, রাইট স্যার? রাইট স্যার। ইয়েস স্যার। এক্স্যাক্টলি, কমে আসছে তখন আপনি তখন আউটস্ট্যান্ডিং আফটার দ্য বাইব্যাক ভ্যালু কত আছে বের করতে পারবেন, রাইট? এক্স্যাক্টলি, এই কারণেই ট্রেজারি স্টক নেগেটিভ। নাও did this question occur to you যে কেন ট্রেজারি স্টকের অ্যাকাউন্টে নেগেটিভ? It definitely came, right? Now you know. Now do you have the answer? ইয়েস স্যার। Okay, very good. Now দেখেন এখানে আবার দেখেন তার মানে কি এটা একটা কন্ট্রা অ্যাকাউন্ট। যখনই আমরা কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করি একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট কমানোর জন্য, সেগুলোকে আমরা কি বলি স্যার? কন্ট্রা অ্যাকাউন্ট। ক্যান ইউ গিভ মি অ্যানাদার কন্ট্রা অ্যাকাউন্ট, এক্সাম্পল অফ অ্যানাদার কন্ট্রা অ্যাকাউন্ট? যেগুলো যেমন অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেমন অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন কি একটা কন্ট্রা অ্যাকাউন্ট না? ওটা তৈরি করতেছেন কেন? সো দ্যাট ইউ ক্যান রিডিউস what the value of your the net value of your asset, right sir? Yes sir. Okay, now নিচে দেখেন কম্প্রিহেন্সিভ ইনকাম একটা আছে, ওটাও নেগেটিভ দেওয়া আছে। না কম্প্রিহেন্সিভ ইনকাম হচ্ছে যেটা হচ্ছে ইনকাম আপনার অপারেশনস এর বাইরে, হয়তো বা কোনো না কোনো একটা অ্যাসেট মার্কেটে অ্যাপ্রিসিয়েট করছিল, সে অ্যাপ্রিসিয়েশনের কারণে আপনার অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে। সো অ্যাসেটের ভ্যালু এক পাশে বাড়লে আরেক পাশে আমরা ইকুইটি ভ্যালু বাড়াই দিই ম্যাচ করার জন্য। সেটা হয়তো একটা পজিটিভ বাড়ছিল, আবার এই বছরে এসে কমে গেছে, বা এই রিসেন্ট 3 বছরে কমে গেছে। ওই কমাটাকেই রিপ্রেজেন্ট করার জন্য ওটাকে আবার রিভার্স করছে, যেন নেগেটিভ করছে। ঠিক আছে, ক্লিয়ার? Sir, I have a question regarding treasury stock. হ্যাঁ বলেন। স্যার যখন হচ্ছে আমি শেয়ারগুলো মানে বাইব্যাক করছি, সো মানে টেকনিক্যালি ফর দ্যাট আমাকে মার্কেটে তো সাপ্লাই কমে যাচ্ছে, রাইট, শেয়ারসের। সো ওইটার জন্য তো আমার শেয়ার প্রাইসটা একটু হলেও ইনক্রিজ হবে, রাইট স্যার? হতে পারে, ইয়েস স্যার। হতে পারে যদি আপনার ডিমান্ড থাকে শেয়ারের। বাট থিঙ্ক অ্যাবাউট ইট, ইফ ইউ বাই ব্যাক শেয়ার বিকজ ইউর প্রাইস ইজ নট হাই, তার মানে মার্কেটে আপনার শেয়ারের ডিমান্ড নাই। ডিমান্ড থাকলে তো শেয়ার একটা পার্টিকুলার ডিমান্ডের কারণে তো একটা পার্টিকুলার ইন্ট্রিনসিকলি একটা ভ্যালু বাড়তোই। যেহেতু বাড়তেছে না, সেহেতু আপনি যতই শেয়ার, যদি আপনার জিনিসের ডিমান্ড না থাকে তাহলে আপনি কম দিলেও কি ইউ থিঙ্ক পিপল উইল কম্পিট ফর ইউর শেয়ার? ভেরি মাচ আনলাইকলি, রাইট? আমি বলতেছি না হবে না, হতে পারে, মানুষ এই উদ্দেশ্য নিয়েও করে। কিন্তু ইফ সামথিং হ্যাজ নো ডিমান্ড, এটা 100টা থাকলেও যার ডিমান্ড, একটা থাকলেও তাই ডিমান্ড থাকবে, বিকজ ইটস নট লাইক যে এটা ইন্ট্রিনসিক ভেতর থেকে কোনো রকমের কোনো চাহিদা আসতেছে। হ্যাঁ, মেবি দেয়ার কুড বি সাম কম্পিটিশন, বাট হ্যাঁ, সরি আই ইন্টারাপ্টেড ইউ, আপনি কন্টিনিউ করেন, সরি বলেন। ইয়েস স্যার। সো স্যার যদি আমার শেয়ার প্রাইসটা ইনক্রিজ করে, তো স্যার এই ইনক্রিজের জন্য তো হচ্ছে আমার ইপিএসটাও ইনক্রিজ হয়ে যাবে, রাইট? সো ইট উইল গিভ আস আ ফলস মানে ইলুশন অফ দ্য, আপনি উল্টাটা বলছেন। It is the ইপিএস কমে যাবে স্যার, সরি স্যার। it is no. It is the EPS increase in EPS that might lead to an increase in share price. আমি তো সেখানে যাচ্ছি, ওখানে। ও আচ্ছা এটাই বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে। এই যে আপনারা বললেন না যে শেয়ার বাইব্যাক করি বিকজ আমি করার জন্য, শেয়ার প্রাইস বাড়ানোর জন্য। শেয়ার বাইব্যাক করলে শেয়ার প্রাইস বাড়ে না স্যার। শেয়ার বাইব্যাক করলে যেটা হয়, ইপিএসটা বাড়ে। বিকজ দেখেন স্যার, এখন ইপিএস কত আফটার বাইং ব্যাক শেয়ার? What is my EPS? আগে ছিল কত? 1000 ডিভাইড বাই 100, এখন 1000 কে ডিভাইড করব কত দিয়ে? 90 দিয়ে স্যার। আগে আমি 1000 টাকা প্রফিট I distributed among 100 people. Now 1000 টাকা প্রফিট I am distributing among 90 people. তো যেহেতু প্রফিট আমার কমে নাই, কিন্তু আমার ভাগীদার কমে গেছে, তো যারা এক্সিস্টিং আছে এদের কি পার হেড প্রফিটের পরিমাণ, পার হেড যতটুকু পাবে শেয়ার পাবে, এটা কি বাড়তেছে না? কত Yes, আছে? sir. 11.11. 11.11. So EPS increased by 1.11 per share. EPS, earnings per share
increased by 1.11 USD. So if earnings increases, what do you think? How would you think it would impact the share price? How would you think it would impact the price of that share? J share earnings বাড়ছে by $1.11. So the price will go increase. up. Exactly, the price will go up and should go up because এখন ওই একই শেয়ার থেকে আপনি $1.11 বেশি আয় করতে পারতেছেন। সো ওই পার্টিকুলার শেয়ারের প্রাইস বাই $1.11 মিনিমাম বাড়া উচিত, আরো বেশি বাড়তে পারে বিকজ $1.11 ফর 1 ইয়ার। আপনি যখন শেয়ার কিনতেছেন, আপনি শেয়ার কিনতেছেন ফর হোয়াট? ইনফিনিট লাইফ, রাইট? ইনফিনিটি। আপনি শেয়ার কিনতেছেন, একটা শেয়ার কিনা মানে কি যতদিন কোম্পানি থাকবে ততদিন শেয়ার আপনার হাতে থাকবে। তো ধরেন আপনি চিন্তা করতেছেন কোম্পানি 20 ইয়ার্সের জন্য, ধরেন এটা এই কোম্পানিটা হচ্ছে আপনার বেক্সিমকোর শেয়ার যদি আমি কিনি, আমি কতদিন পর্যন্ত মনে করেন বেক্সিমকো টিকতে পারবে? কতদিন পর্যন্ত আমি বেক্সিমকো থেকে ইনকাম করতে পারবো? আমি ততদিন পর্যন্ত ভ্যালুয়েশন করবো যতদিন পর্যন্ত আমি বেক্সিমকো থেকে ইনকাম এক্সট্রাক্ট করতে পারবো, ক্যাশ ফ্লো এক্সট্রাক্ট করতে পারবো। তো টেল মি, বেক্সিমকো থেকে আমি কত বছর পর্যন্ত এক্সট্রাক্ট করতে পারবো ইনকাম? কি মনে হয় স্যার? যতদিন বেক্সিমকো এক্সিস্ট করবে। তো সেই কোশ্চেনটাই করতেছে আপনাকে, ইউ গিভ মি এ বলপার্ক নাম্বার। Sir, infinity, sir. We don't know that. নো, ইনফিনিটি হতে পারে, বাট ইউ হ্যাভ টু কাম আপ উইথ এ নাম্বার। ইনফিনিট আমরা ক্যালকুলেশনের জন্য ইনফিনিট, নাথিং ক্যান সার্ভাইভ টিল ইনফিনিটি, রাইট? কেমন পর্যন্ত সার্ভাইভ করবে এটা কোনো গ্যারান্টি নাই। ইউ হ্যাভ টু কাম আপ উইথ এন, আপনার ক্যালকুলেশনের সময় আপনি পারপেচুয়াল ক্যাশ ফ্লো ক্যালকুলেট করতে পারেন, বাট লেটস সে আপনি একটা বলপার্ক আইডিয়া নিয়ে একটা ভ্যালুয়েশন করবেন। আপনি 20 ইয়ার্স নিলেন, 20 ইয়ার্স পর্যন্ত আমি মনে করি যে বেক্সিমকোর থেকে আমি ক্যাশ ফ্লো নিতে পারবো, বা অ্যাটলিস্ট আমি 20 ইয়ার্স বেক্সিমকো শেয়ার হোল্ড করবো। নাও দ্য কোয়েশ্চেন ইজ 20 ইয়ার্স বা 20 ইয়ার্স পর্যন্ত তার লাইফ টাইম, ইউজফুল লাইফ 20 ইয়ার্স। নাও এই 1.11 যদি স্টেবলও থাকে, মাল্টিপ্লাইড বাই 20, তাহলে আপনি কতগুলা একটা শেয়ার থেকে কত ইনকাম করতে পারবেন দেখেন, মাল্টিপ্লাই করেন কত আসে? 22 পয়েন্ট ঠিক আছে? Yes, Yes, sir. আচ্ছা, এখন এটা তো হচ্ছে বর্তমানে, বাট what if you expect like there could be a growth of income after 5 years or 10 years? তাহলে এটা আরো বাড়বে, রাইট? তখন আপনি 1.11 রাখবেন না, তখন আপনি গ্রো করাবেন। কথা বুঝতে পারছেন? নাও ইউ টেল মি, হাউ মাচ এক্সট্রা should I pay for a share of বেক্সিমকো? ধরেন বেক্সিমকোর শেয়ার প্রাইস আছে হচ্ছে, এক্সিস্টিং শেয়ার প্রাইস 100 টাকা, কথা existing share price 100. How much extra should I pay, or how much extra pay করলে it would be fair? How much extra pay করলে it would be fair? Sir, 1.11. তাহলে আপনি এটা এতক্ষণ থেকে এটা কি করলাম স্যার? 1.11 কেন হবে? আচ্ছা, একটু কম স্যার। Sir, 120.2. Why 1.11? আপনি যে শেয়ারটা কিনবেন, ওয়েট, হোয়াটস ইউর নেম? সেজান, রাইট? সাজিদ স্যার। সাজিদ, আপনি যখন শেয়ারটা কিনবেন 1.11টা কি? এই সবাই মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু কথাটা খুব ইম্পর্টেন্ট। 1.11টা কি সাজিদ? ইপিএস স্যার। ইপিএস যেটা ইনক্রিজ ইন ইপিএস স্যার। অ্যাডিশনাল ইপিএস, অ্যাডিশনাল ইনকাম। এই ইয়াটা বাইব্যাক করার পরে নতুন পজিশনে, নতুন সিচুয়েশনে অ্যাডিশনাল ইনকাম, বা এটা অ্যাডিশনাল ইনকাম ফর হোয়াট? দিস ইয়ার। বাট আপনি কি 1 বছরের জন্য শেয়ার কিনতেছেন? শেয়ার কিনতেছেন কত বছরের জন্য? 20 years. 20 বছরের জন্য। তাহলে আপনি 1 বছরে 1.11 টাকা ইনকাম করবেন, 20 বছরে কত টাকা ইনকাম করতেছেন? 22 টাকার মতো। 22. তাহলে আপনি তো পুরো 20 বছরের জন্য শেয়ারটা কিনতেছেন, আপনি শুধু 1 বছরের প্রাইস এক্সট্রা কেন পে করবেন? আপনি যদি, জি স্যার, বুঝতে পারছি।
আপনি 20 বছরের জন্য কিনতেছেন, আপনি 20 বছরের ইনকামটাকে অ্যাড করতে লাগবে। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। So all else remaining equal, ধরলাম এটা this is risk adjusted 22.22 আপনি ক্যালকুলেট করছেন, আপনি অ্যাজ এন ইনভেস্টর ক্যালকুলেট করছেন। So how much extra would you pay for that share যেটা এক্সিস্টিং প্রাইস 100 টাকা? How much extra would you pay? স্যার 22.22 22.22 because this is the amount you can earn from this share. You think you can earn additionally, marginally. So this is how share price increases. আমি একটা বেসিক থাম্ব রুল, একটা বেসিক ক্যালকুলেশন দিয়ে দেখালাম আপনাকে। এই যে শেয়ারের প্রাইস বাড়ে কিভাবে বাড়ে, এভাবে বাড়ে। ইনভেস্টররা ক্যালকুলেট করে যে এই অ্যাটলেসে বাইব্যাক করলো, বাইব্যাক করার কারণে কি পরিমাণ ইনকাম আমার ভাগে বাড়তে পারে যদি আমি একটা শেয়ার কিনি। আচ্ছা, সেই ইনকামটা সারা জীবনে কতটুকু, তারপর এটাকে ডিসকাউন্ট করে দেখে কত টাকা আসে। ধরেন ডিসকাউন্ট করার পর 22 টাকা আসে এক একটা শেয়ার থেকে। তো ওর মধ্যে এক একটা শেয়ারের জন্য সে সর্বোচ্চ কত টাকা পে করা উচিত? 22 টাকা। নাও যে বিক্রি করবে সে হয়তো বা 22 টাকা, তার মধ্যে মানে আমার মতে মনে হয় ফেয়ার প্রাইস হওয়া উচিত 22। বাট হাউএভার যে বিক্রি করবে সে 122 এ বিক্রি নাও করতে পারে, সে 130 যেতে পারে, সে 140 যেতে পারে, সে 150 যেতে পারে। তারপর তো নেগোসিয়েশন হয়, নেগোসিয়েট করতে করতে তখন আপনার হয়, প্রাইস একটা পর্যায়ে যা সেট হয়। ডিমান্ড থাকলে কোম্পানির পটেনশিয়াল থাকলে ইনভেস্টররা 122 টাকার শেয়ার 130 টাকা দিয়েও কিনে, 140 টাকা দিয়েও কিনে, 150 টাকা দিয়েও কিনে, যদি মনে করে ফিউচারে আপনার গ্রোথ হতে পারে বা অন্য কারো কাছে বিক্রি করে বের হয়ে যেতে পারে। মার্কেটে ডিমান্ড থাকলে তো তারা আরেকজনের কাছে বিক্রি করতে পারবে। ধরেন আমি মনে করতেছি এটা শেয়ারের ফেয়ার প্রাইস হওয়া উচিত 122 টাকা, কিন্তু আমি যদি মনে করি মার্কেটে ইনাফ লোকজন আছে যারা মনে করতেছে এটা ফেয়ার প্রাইস হওয়া উচিত 140 টাকা, তাহলে আমি কিন্তু 135 টাকা দিয়েও কিনতে রাজি আছি, আমি 139 টাকা দিয়েও কিনতে রাজি আছি। কেন? বিকজ আমি 139 টাকা দিয়ে কিনে আমি 140 টাকা বিক্রি করতে পারবো। আপনার কথাটা বুঝতে পারতেছেন? অনেক সময় আমি কি ফেয়ার মনে করতেছি সেটা চেয়ে বেশি আমি পে করতে পারি যদি মনে করি মার্কেটে এটা ডিমান্ড আছে, মার্কেটে আরেকজন এটাকে ভ্যালু করতেছে আরো বেশি, আরো হায়ার ভ্যালু করতেছে। ইউ গেট দ্য পয়েন্ট? এই 122 টাকা কার ভ্যালুয়েশন স্যার? আমার ভ্যালুয়েশন, আমার। কিন্তু আরেকজনের ভ্যালুয়েশনে এটা 122 টাকার জায়গায় 130 হতে পারে না স্যার? মেবি হি হ্যাড হায়ার গ্রোথ রেট, মেবি ওর এই কোম্পানির বেক্সিমকোর কোম্পানির সেলস গ্রোথ নিয়ে আরো বেটার এক্সপেকটেশন আছে, ও মনে করতেছে বেক্সিমকো আরো ভালো করবে। আর আরেকজনের ভ্যালুয়েশনে 110ও হতে পারে, বিকজ মেবি সে মনে করতেছে এত গ্রো করবে না, 20 বছর পর্যন্ত সার্ভাইভ করবে না, করলেও গ্রোথ হবে না। আপনি কথা বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? ইয়েস স্যার। দিস ইজ দ্য থিং, Yes, sir. দিস ইজ হাউ ভ্যালুয়েশন ওয়ার্কস। এগুলা ইউ গাইজ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। এগুলা না বুঝলে all these corporate finance knowledge won't make any difference if you do not understand how and why share prices increases. আমি গত 10 মিনিটে যে আলোচনাটা করছি স্যার, ট্রাস্ট মি, অনেক বড় বড় ফাইন্যান্সের মহারথী আমাদের নর্থ সাউথ জানে না, বুঝে না এই জিনিস, এক্সপ্লেন করে বলতেও পারবে না। আমি করতে পারছি বিকজ আই মাইসেলফ আই এম অ্যান ইনভেস্টর। দিস ইজ দ্য ওয়ে আই থিঙ্ক when I calculate, when I do valuation, when I make an investment, or before I make an investment, I do my calculation, right? Not all calculation has to be DCF. There is a basic spirit, a function, a modality. Modality টা কি? আমার পসিবল প্রবাবল ক্যাশ ফ্লোস। না আমি আমার ক্যাশ ফ্লোর চেয়ে বেশিও দিতে পারি, কিন্তু আমি মনে করি যে আমি বিক্রি করে বের হয়ে যেতে পারবো। বিক্রি করতে হইলেও তো একটা ডিমান্ড লাগবে মার্কেটে। আচ্ছা, এনিওয়েজ, নাও আরেকজন স্টুডেন্ট কোশ্চেন করছিল আমাকে, স্যার হোয়াট অ্যাবাউট ডিমান্ড এন্ড সাপ্লাই? দিস ইজ বাই দ্য ওয়ে, এই যে ভ্যালুটা বাড়ছে এটা কি স্যার আপনার ইন্ট্রিনসিক ভ্যালু বাড়ছে নাকি ডিমান্ড আর সাপ্লাইয়ের কারণে ভ্যালু বাড়ছে? এই ভ্যালুটা যে বাড়ছে শেয়ার প্রাইস 122 টাকা হইলো বা 130 হইলো, এটা সোর্সটা কি? কোম্পানির ইনকাম। তো কোম্পানি ইনকাম যদি ভ্যালু ইনক্রিমেন্টের সোর্স হয়, তাহলে এটা কি ইন্ট্রিনসিক না আপনার জাস্ট মানে অ্যাম্পলিফাই, মানে মার্কেট ইনক্রিজ করছে, নাকি এটা ইন্ট্রিনসিকলি বাড়ছে? স্যার ইন্ট্রিনসিকলি বাড়ছে। Intrinsic. ইনকাম তো আসে কোম্পানির কোথ থেকে? কোম্পানির অ্যাসেটস থেকে, কোম্পানির যোগ্যতা থেকে। আপনার যোগ্যতা হলেই তো আপনার যোগ্য হলেই তো আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আমি কি ভুল বললাম স্যার? সো
ইনকামের উপর বেস করে আমি শেয়ারের প্রাইস বাড়াচ্ছি। তার মানে কি, আমি কোম্পানির এই অপারেশনসকে উপর ভিত্তি করে, কোম্পানির ভিতরে যোগ্যতাকে ইউজ করে, ইনকামকে বেস করে তারপর আমি শেয়ারের প্রাইস বাড়ানোর চেষ্টা করছি বা ক্যালকুলেট করছি শেয়ারের প্রাইসটা। দিস ইজ ইন্ট্রিনসিক ভ্যালুয়েশন। হাউএভার সামটাইমস ইন দ্য মার্কেট অনেক সময় শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালুয়েশনের বাইরেও ভ্যালু অ্যাড হতে পারে। কিভাবে একটা এক্সাম্পল দিই স্যার, এই এক্সাম্পলটা আমি প্রায় আমার ক্লাসে দিই। ধরেন আমি একটা কেক নিয়ে আসলাম, একটা 1 পাউন্ডের কেক নিয়ে ক্লাসে আসলাম। 1 পাউন্ডের কেক আমি মূল্য করলাম 1000 টাকা। নিয়ে এসে বললাম যে কেউ কি আমার এই কেকটা কিনবে? রাইট নাও ক্লাসে 35 জন স্টুডেন্ট অনলাইনে আছে প্রেজেন্ট। সো 35 জন স্টুডেন্টের কাছে আমি, তার মানে আমার মার্কেট সাইজ কত? 35, পটেনশিয়াল মার্কেট সাইজ 35। তো 35 স্টুডেন্টের কাছে আমি বললাম যে ইজ দেয়ার এনিওয়ান হু উড বাই মাই কেক? নাও 1000 টাকা দিয়ে অনেকে বাই দ্য ওয়ে কেক খায় না। সো যারা কেক খায় না তারা প্রথমেই বাদ হয়ে গেল মার্কেট থেকে, নাই, কারণ এরা কেক খায় না, এরা কেক কিনবেও না। আচ্ছা, কিছু তারপরে অর্ধেক 10 to 15 স্টুডেন্টস যারা কেক খায়, কিন্তু অনেকের কাছে হয়তো 1000 টাকা নেই কেক কেনার মতন, অনেকে হয়তো আমার কেকটা পছন্দই করে নাই। আর যার কাছে 1000 টাকা আছে সে হয়তো বা চিন্তা করতেছে আমি 1000 টাকা দিয়ে একটা কেক কিনবো, একটু কম হলে কিনতাম। সো এরকম করতে করতে দেখা গেল আমি কেকটা বিক্রি করতে পারলাম না। বাসায় গেলাম, মন খারাপ করলাম যে একটা কেক বানাইলাম কিন্তু আমি বিক্রি করতে পারলাম না, আমি ব্যবসা করবো কিভাবে? আমি তো কেকের ব্যবসা নেমে গেছি। আমি চিন্তা করলাম আমি একটা কাজ করি, যেহেতু মার্কেটে কেকের ডিমান্ড আছে বাট প্রাইসটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে, আমি কেকটাকে স্প্লিট করলাম, স্প্লিট করে 2টা কেকে নিয়ে আসলাম। 2টা কেক করে যেটা করলাম, আমি এখন যেটা করলাম, 2টা পিস করলাম একই কেকে এবং একটা পিসে প্রাইস করলাম 500 টাকা করে। 2টা কেক করলাম, কেকটাকে ছোট করলাম সাইজে, আর প্রাইস করলাম 500 টাকা। এখন 500 টাকা খরচ করার মতন 10 জন স্টুডেন্ট আছে, 10 স্টুডেন্টস যারা 500 টাকা খরচ করতে পারে এবং যারা এই কেকটা কিনতে ইচ্ছুক। প্রবলেম হইতেছে এখন, যেটা হয়েছে, ক্রিয়েট হয়েছে প্রবলেম না, আমার জন্য যেটা ভালো হয়েছে, ডিমান্ড সাইডে আই হ্যাভ 10 ইউনিটস, আর সাপ্লাই সাইডে আই হ্যাভ হাউ মেনি ইউনিটস? 2 ইউনিটস। 2 ইউনিটস। এখন কি হবে বলেন তো? আগে কিন্তু প্রাইস বাড়াতে পারবেন। আগে কিন্তু ডিমান্ড সাইডে ছিল 0, এই জন্য বিক্রি করতে পারি না। আর সাপ্লাই সাইডে কত ছিল? 1। কিন্তু এখন সাপ্লাই সাইডে 2টা থাকার সত্ত্বেও ডিমান্ড 10। কিভাবে হইলো এটা? অ্যাফোর্ডেবিলিটি বাড়ছে এই জন্য। অ্যাফোর্ডেবিলিটি, বিকজ আমি প্রাইসটাকে কমাই নিয়ে আসছি। আমি প্রাইস, কেকটা সাইজ ছোট করে যেটা করছি, প্রাইস স্ল্যাশ করছি। সো অ্যাফোর্ডেবিলিটি বাড়ার কারণে যেটা হয়েছে, ওই ইনকাম লেভেলে কিন্তু আপনার ডিফাইন করবে, আপনার প্রাইস ডিফাইন করবে আপনি কোন ইনকাম লেভেলকে টার্গেট করতেছেন। আর যত প্রাইস কমাবেন তত আপনি লার্জার ওয়াইডার পুল অফ কাস্টমার বেস পাবেন, বিকজ ইনকাম লেভেল, বড় ইনকাম লেভেলের লোকজন সংখ্যা কম, মাঝারি ইনকাম লেভেলের লোকজনের সংখ্যা বেশি, ছোট ইনকামের লোকজনের সংখ্যা বেশি, রাইট? আচ্ছা, নাও what will happen right now? 10 people will compete for 2 units of cake. ধরলাম কেকটা খুব ভালো, এভরিওয়ান লাইকস দ্যাট কেক। এখন যেটা হবে, প্রাইস আমি বাড়াতে পারবো, বিকজ অবভিয়াসলি আমি তো the only way I can be fair is যে বেশি বিট করবে তাকে দেওয়া। আদারওয়াইজ আমি যদি আপনার কে আমার ফেভারিট স্টুডেন্ট, কে আমার কাছে আগে আসছে, কে আপনার আমার আগে ক্লাস করছে, এইগুলোর উপর ভিত্তি করে যদি কেক বিক্রি করি, that would be unfair. The most fair way to sell cake would be যে আমি যদি যে হাইয়েস্ট বিডার তার কাছে দিই, and that's a fair way of judging. So highest bidder যে অবিতা, মানে এখন কি একজন একজনকে আউটবিড করার চেষ্টা করবে, করতে 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 দেখা গেল 2জন কেক কিনছে, একটা দাম 550 টাকা করে বিক্রি করতে পারলো। 550 টাকা একটা কেক বিক্রি করছে, 2টা কেক বিক্রি করে আমি 1100 টাকা নিয়ে বাসায় গেলাম। দেখেন একই কেক, একই র মেটেরিয়াল, একদিনে আমি বিক্রি করতে পারি নাই, আর আরেকদিনে সেম জিনিস, মেকানিজমটা চেঞ্জ করার কারণে আমি শুধু বিক্রি তো করিই নাই, 100 টাকা প্রফিট নিয়ে বের হয়ে গেছি। আরো আমার তো 1000 টাকার মধ্যে প্রফিট আছে, আরো এডিশনাল 100 টাকা প্রফিট করছে।
আমার তো 1,000 টাকার মধ্যেই প্রফিট ছিল, 1,000 টাকা অরিজিনাল প্রাইস করছিলাম, সেটাতে প্রফিট অ্যাড করে আমি প্রাইসিং করছি। এখন আরো এডিশনাল 100 টাকা প্রফিট পাইছি, যে প্রফিটটা আসছে কোত্থেকে? জাস্ট এক্সেস ডিমান্ডের কারণে, জাস্ট এক্সেস ডিমান্ডের কারণে, জাস্ট এক্সেস ডিমান্ডের কারণে। না, এক্সেস ডিমান্ড অনেক সময় সাপ্লাইয়ের চেয়ে যদি ডিমান্ড বেশি থাকে তাইলে অনেক সময় প্রাইস বাড়ে। বাট এই 100 টাকা যে বাড়ছে, এটা কি ইন্ট্রিনসিকলি আসছে? না স্যার। না, ইট কেম ফ্রম মার্কেটের ডিমান্ড এন্ড সাপ্লাই অফ ইয়োর গুডস। সো এটার কারণেও অনেক সময় প্রাইস বাড়তে পারে, বাট ইউ ক্যানট রিলাই টু মাচ অন দিস, বিকজ এই সিচুয়েশনে 10 জন স্টুডেন্ট কম্পিট করছে বিকজ এই কেকটা মজার ছিল, অথবা আমাকে খুশি করার জন্য। কিন্তু মার্কেটে আপনি যদি জাস্ট শেয়ারকে এফোর্ডেবল করলেই যে মানুষজন কিনবে পাগলের মতো, নট নেসেসারিলি, যদি আপনার শেয়ারের বা কোম্পানির মেরিট না থাকে। ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, না ইউ নো, এই আমি মতো যে কাজটা করছি এটা কিন্তু স্টক আপনার আমাদের কোম্পানিরাও করে। You know, companies do this a lot, and this is known as what? স্টক স্প্লিট। Stock split. Yeah, exactly. In stock split, আমরা stock split নিয়ে আলোচনা করব, ইনকাম নিয়ে যখন আলোচনা করব, but stock split is a very common thing. It happens a lot. Companies recently অনেক বড় বড় কয়েকটা কোম্পানি stock split করছে because their stocks became price বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে যে it became out of control এবং মানে অ্যাফোর্ডেবিলিটির অনেক বাইরে চলে গেছে। তো এটা লিকুইড করার জন্য মার্কেটটাকে এবং তাদের স্টকটাকে তারা প্রাইস স্প্লিট করে প্রাইস কমাই দিচ্ছে, সো দ্যাট মোর অ্যান্ড মোর ট্রানজাকশন। আচ্ছা, তো মোটামুটি আমরা একটা ভালো আইডিয়া হয়েছে আপনার ইয়া নিয়ে, স্টেটমেন্টস গুলো নিয়ে। দিস ইজ হাউ ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট স্টেটমেন্টস, দিস ইজ হাউ ইউ উইল হ্যাভ টু লুক অ্যাট different items, variables, and then you have to analyze accordingly, and that's how you become a good analyst, a great analyst. Also you become a good analyst from an average analyst. Now we still have 7 minutes left. আমি যেটা করবো 7 minutes এর ফার্স্টে 11:50 বাজলে আমাকে বলবেন, আমি তখন অ্যাটেন্ডেন্স দিব। Let's start our next topic. শুরু করি। The next topic, everyone be very attentive, is ratio analysis. লেখেন নতুন পেজ বের করেন, খাতা বের করেন, লেখেন, খাতা পেজ বের করেন, লেখেন। What's the next topic? What is the next topic? রেশিও Ratio analysis. আচ্ছা, আপনার দাঁড়ান একটা সেকেন্ড। নাহিদ হাসান স্যার আছেন? এমডি নাহিদ। Yes, sir. এখন কি পড়বো আমরা? Sir, ratio analysis. আচ্ছা, ফারা খান। Yes, sir. এতক্ষণ আমরা কি পড়ছি ম্যাম? অতক্ষণ Sir, এখন, হ্যাঁ এতক্ষণ কি পড়লাম? লাস্ট কি পড়ছি? EPS নিয়ে স্যার। ইপিএস, তারপর লাস্টে আপনার একটা কেক নিয়ে আলোচনা করলাম মনে হচ্ছে। Yes, sir. কি ছিল? স্যার ডিমান্ড এন্ড সাপ্লাই নিয়ে, যে যখন হচ্ছে স্প্লিট করব। ওকে, ডান, বুঝে গেছে। ঠিক আছে, আপনার ক্লাসে ছিলেন আর কি। এই মাঝে মাঝে একটু পরীক্ষা করে যে কে ক্লাসে আছে আর কে নেটফ্লিক্স দেখতেছে বসে বসে। You know what, can I say something? Can I be honest? When I was your age, a student, আমিও কিন্তু ক্লাসে যে খুব বেশি মনোযোগ দিতাম তা না। I was a good student. ওই পরীক্ষার আগের রাতে পরীক্ষা দিয়ে আল্লাহর রহমতে ভালো করতে পারছি। আমিও যে খুব ক্লাসের মধ্যে মনোযোগ দিতে পারতাম তা না। আমার খুব অ্যাটেনশন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার আসছিল। আমি খুব অস্থির চিত্তে ছিলাম, মানে আমি ছোটবেলায় মনে করেন পড়তে পড়তে অস্থির হয়ে যেতাম, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতাম, মানে রেস্টলেস। আমি কখনো একটা মুভি বসে দেখতে পারতাম না, আধা ঘন্টা গেলে আমার কাছে অস্থির লাগতো, মানে কি দেখতেছি, আবার চলে যেতাম আরেক জায়গায়।
এইভাবে করতে পারে আস্তে আস্তে অবভিয়াসলি উইথ টাইম উইথ এজ ঠিক হয়ে গেছে এই জিনিসগুলো, বাট আমি খুবই অস্থির ছিলাম, খুবই চঞ্চল ছিলাম। সো ছোটবেলায় লিটারেলি ওষুধ খাইতে হয়েছিল আমাকে এই অ্যাটেনশন দেওয়ার জন্য। মানে আমার এত ডিসঅর্ডার ছিল, মানে আমি এইখান থেকে এখান থেকে মানে অ্যাটেনশন স্প্যান এত কম ছিল, কথা বলতেছি এক বিষয় না আরেক বিষয় চলে গেছে সাথে সাথে। তো আমি এটা কারণে অনেক সাফার করছিলাম। আমি চাই না আপনারা সাফার করেন, এই জন্য আমি আপনাদেরকে বারবার এরকম বলি যে আপনারা সবাই শুনতেছেন কিনা, ক্লাসে আছেন কিনা, এবং দেখবো মাঝে মাঝে টেস্ট করে যে আপনারা আদৌ আছেন কিনা। Anyways, now the next topic, ratio analysis. Ratio. Nothing new. We all know what ratio is. Ratio is basically a tool, right? What is ratio, sir? A tool, financial tool that we use to do what? আমি যদি আপনাকে বলি এক বাক্যে রেশিওটাকে এক্সপ্লেন করেন, আপনি কি বলবেন? স্যার কম্প্যারিজন, evaluation, assessment, everything, right? So basically analysis. আমি বলতে পারি a tool used for analysis, a very popular tool. Remember, we were talking about different tools used in financial analysis. Number 1 কিন্তু টুল ছিল কোনটা স্যার? একদম প্রথমে লিস্টের ফার্স্টে কোনটা ছিল? রেশিও। Because ratio সবচেয়ে, the reason why ratio is so popular, because it's easily understandable, right? Accessible. Anyone can understand a ratio. It's quick and effective. আপনি খুব কুইকলি একটা রেশিও ক্যালকুলেট করতে পারবেন এবং খুব এফেক্টিভলি একটা পার্টিকুলার এরিয়াটাকে অ্যাসেসমেন্ট করতে পারবেন। প্রাইমারি স্ন্যাপশট, একটা প্রাইমারি আইডিয়া পেতে পারবেন। তারপর হচ্ছে যে অ্যারিড জিনিস বের করতে পারবেন, মানে ওয়াইড অ্যারে অফ ক্রাইটেরিয়া, wide array of criteria, তারপর segments can be evaluated. আপনি কিন্তু রেশিও দিয়ে এনিথিং কম্পেয়ার, এনি জিনিস কম্পেয়ার করতে পারবেন আপনি। you don't have to necessarily use a ratio that is given in the book, or that is given in your textbook or provided online. You can compare any item with any item to get your desired result. There is no such thing as আপনার কোনো fixed ratio model. There is no such thing as ratio theories. Ratio একটা idea, ratio একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, যেটার মধ্যে আপনি যেই কোনো নাম্বার প্লাগ ইন করে আপনি যে কোনো জিনিসকে কম্পেয়ার করতে পারবেন। আমি আমার কথাটা বুঝাতে পারতেছি? সো ইট ডাজন্ট, লেটস সে ফর ইনস্ট্যান্স আপনি ইচ্ছা করলে নেট প্রফিটের সাথে গ্রস প্রফিট কম্পেয়ার করতে পারেন, আপনার ইচ্ছা। If that helps you get some information that will be helpful for your decision making process. তার মানে the point is that it has a very wide area of scope. The scope is very big in using ratio or doing ratio analysis. আচ্ছা, but এখানে weaknesses আছে কিছু। I will say there are some weaknesses as well. Weaknesses গুলো জানা দরকার। উইকনেস গুলো হচ্ছে, রেশিও উইকনেস কি হতে পারে আপনার বলেন তো, যে কোনো জিনিস চিন্তা করে বলেন তো। What do you think a weakness of ratio could be? Sir, it's a relative valuation but not an absolute valuation. Very good. Relative, right? It's relative. কারণ এখানে অনেক কিছু খুব সাবজেক্টিভ। একজন হাত তুলছে, কি স্যার কেন হাত তুললেন? Oh, 1250. Okay, give me 1 minute, sir. It's relative. মানে এক একটা নাম্বার এক একটা ইন্ডাস্ট্রির জন্য, এক একটা কোম্পানির জন্য, এমনকি এক একটা ম্যানেজারের জন্য এক এক রকমের হতে পারে। Some manager could be happy with a high cash ratio. Some manager could be very sad and disappointed with a high cash ratio. সে মনে করতে পারে আমার এত ক্যাশ আছে, তার মানে আইডল ক্যাশ পড়ে আছে, আমি ক্যাশ ইউটিলাইজ করতেছি না প্রপারলি। আপনি কথাটা বুঝতে পারতেছেন? সো নাম্বারস আর ভেরি সাবজেক্টিভ, ভেরি রিলেটিভ। সো এখানে কোনো অ্যাবসলিউট কোনো রাইট এন্ড রং অ্যান্সার নেই, কোনো মানে এখানে কোনো ইটস নট এ বাইনারি আউটকাম, ইটস নট এ
আপনার 0 to or 1 outcome, black and white outcome, right? The outcome is very subjective. আরেকটা জিনিস হচ্ছে in-depth analysis করা যায় না। In-depth analysis can't be done. এটাকে আপনি এগ্রি করেন? আপনি কিন্তু প্রাইমারি একটা আইডিয়া পাবেন, বাট আপনি যদি খুব ডিটেইলড ইনফরমেশন চান, আপনি কি রেশিও দিয়ে করতে পারবেন স্যার এটা? No, sir. No, sir. Ratios are like, sir, trailer of a movie, teaser of a movie, right? আপনি টিজার দেখে, ট্রেলার দেখে মুভি সম্বন্ধে জানতে পারবেন, মুভিটা কোন জনার, ঘটনাটা কি, স্টোরিটা কি হতে পারে, কোন দিকে যেতে পারে, কিরকম হতে পারে মুভিটা, whether this movie is exciting you or not, etc., etc. But would you be able to enjoy the story? No. And for that you have to watch the entire movie. So আপনার রেশিওস হচ্ছে ওই জানলার মতন, মুভির মতন, ট্রেলারের মতন। বাট আপনাকে ফুল মুভিটা দেখতে হলে, যেমন পুরো ফুল মুভিটা বুঝতে হলে, যেমন মুভিটা পুরো দেখতে হবে, তো ফুল কোম্পানির পারফরমেন্স বুঝতে হলে আপনাকে ইনডেপথ অ্যানালিসিস করতে হবে, এনপিভি, আইআরআর, এক্সেট্রা এক্সেট্রা। ক্লিয়ার? ভ্যালুয়েশন, ফোরকাস্টিং, এক্সেট্রা। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, এই দুইটি হচ্ছে মেইন উইকনেস আমি বলবো আপনাকে, আর বাকি আর তেমন কোনো উইকনেস নাই। তার মানে আমি নাম্বারগুলোকে সাবজেক্টিভলি দেখব, আমাকে কনটেক্সট ধরে ইভালুয়েট করতে হবে, আর ইনডেপথ অ্যানালিসিস করতে হলে আমাকে ইনডেপথ অ্যানালিসিস করতে হবে, কারণ আমি রেশিওর মাধ্যমে প্রাইমারি অ্যানালিসিস করতে পারবো শুধু। আচ্ছা, রেশিওর এরিয়াস, যেখানে যে এরিয়াগুলোতে আমি রেশিও ইউজ করবো ইভ্যালুয়েশনের জন্য, দুটো লিখে দিচ্ছি। একটা হচ্ছে লিকুইডিটি, আমরা যেগুলো করবো ক্লাসে, আরেকটা হচ্ছে আপনার এফিসিয়েন্সি, আচ্ছা, তারপর লেভারেজ রেশিওস, তারপর আমরা দেখবো হচ্ছে প্রফিটেবিলিটি, দেখবো হচ্ছে আমরা মার্কেট রেশিও। ঠিক আছে, এই পাঁচটা এরিয়া আমরা দেখবো, লিখে রাখেন। নেক্সট ক্লাসে তো আমরা ক্লাসেই থাকবো, ক্লাসে ইনশাল্লাহ শুরু করবো লিকুইডিটি, এফিসিয়েন্সি শেষ করে ফেলবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। অলরাইট, সো আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই স্যার, হ্যাঁ, আরডিএস নিয়ে ক্লাস শেষ করে ফেলবো। 2724